শেষ পর্বে আমরা দেখেছিলাম ইয়ান তার ভালোবাসার মানুষ ইউনজিকে বাঁচায়। এরপর সে গ্রিন লোটাস ফ্লেম গ্রহণ করে এবং সফলভাবে ফ্লেম মন্ত্র গঠন করে। পরে হাইবোডংকে কথা অনুযায়ী পিল বানিয়ে দেয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর ইয়ান রক ডেজার্ট সিটিতে ফিরে এসে দেখে শত্রুপক্ষ আক্রমণ করেছে। তখন মাস্টারের সাহায্য ছাড়াই ইয়ান একাই যুদ্ধ করে জয়লাভ করে। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই সকালে হাইবোডং ইয়ানের অনুরোধে লুবুকে ধরে নিয়ে আসে। সেই সময় প্রথম হাইবোডংকে দেখে ডিং ইয়ানকে জিজ্ঞাসা করে এই শক্তিশালী লোকটাকে। তখন ইয়ান বলে সে আমার বন্ধু আর সে অনেক শক্তিশালী, তাই তার মাথা একটু গরম থাকে। তখন ডিং বলে শক্তিশালী মানুষের মাথা একটু গরমই থাকে, না হলে তার শক্তির দাম থাকে না। অন্য পাশে লি লুবুর কাছে জানতে চায় সিংলি এখন কোথায় আছে। সিংলির কথা শুনে ইয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে সিংলির কি হয়েছে। তখন ডিং বলে 2 দিন আগে খাবার আনতে বাহিরে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। তদন্ত করে আমরা জানতে পেরেছি লুবুর ক্ল্যানের লোক ছিল, আর সাথে ছিল মোরান, যাকে তুমি গতকাল মেরেছ। তখন ইয়ান বলে কিন্তু সিংলির কাছে ফ্লেম স্পিরিট সার্পেন্ট আছে তাকে রক্ষা করার জন্য, তাহলে কিভাবে তাকে নিয়ে গেল। তখন ডিং বলে সেই জায়গা পরীক্ষা করে দেখেছি, সেইখানে কোনো যুদ্ধ হয়নি, সম্ভবত তাকে অজ্ঞান করে নিয়ে গেছে। এরপর তারা লুবুকে মারধর করে জানতে পারে লুবুর সাহায্যে মোকলেনের মোরান সিংলিকে নিয়ে গেছে তার প্রধানের কাছে। এর বিনিময়ে লুবুকে এই রক ডেজার্ট সিটি দেওয়ার কথা ছিল, তাই গতকাল মোরান এখানে এসেছিল। এই কথা শুনে ইয়ান হাইবোডংকে জিজ্ঞাসা করে এই মোকলেনের প্রধানকে এবং তাদের ক্ষমতা কেমন। তখন হাইবোডং বলে মোকলান জিয়ামা সাম্রাজ্যের 4টি বড় ক্ল্যানের একটি, তবে নালান ক্ল্যানের মতো বিশাল না। এই ক্ল্যান মিস্টিক ক্লাউড সেক্টরের একটি অংশ হিসেবেও ধরা যায়, কারণ মোচেং যখন তরুণ ছিল তখন সে মিস্টিক ক্লাউড সেক্টরে যোগ দিয়েছিল। পরে যদিও সে মোচেং ক্ল্যানে ফিরে আসে, কিন্তু তারপরে সে মিস্টিক ক্লাউড সেক্টরকে বিশাল খাজনা দেয়, তাই মিস্টিক ক্লাউড সেক্টরকে মোকলেনের সবচেয়ে বড় সমর্থক ধরা হয়। অন্যদিকে আমরা মোচেংকে দেখতে পাই অনেকদিন পরে সে তার ক্ল্যানে এসেছে, আজ তার 60তম জন্মদিন। এরপর ক্ল্যানের প্রধান সহকারী মোচেংকে জানায় সিংলিকে ধরে আনা হয়েছে। তখন মোচেং তাকে দেখতে চায়। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। তখন কিছু লোক তার জন্মদিন উপলক্ষে কাজ করছিল, তাকে দেখে সবাই থেমে যায় এবং সম্মান জানায়। এরপর ক্ল্যানের সহকারী সবাইকে সেইখান থেকে চলে যেতে বলে। এরপর তারা সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে সবাই চলে গেলেও রোমেন নামের একটি মেয়ে সেইখানে থেকে যায়। সে উল্টো দেখতে চায় তারা কোথায় যাচ্ছে, কিন্তু হঠাৎ মোচেং আর তার সহকারী অদৃশ্য হয়ে যায়। লুমেন তাদের খুঁজে পায় না। ঠিক তখন দেখা যায় মোচেং ও তার সহকারী পানির নিচে আছে, আর সেইখানেই সিংলিকে দেখা যায়। তারা পার্পল ফ্লেম ব্যবহার করে এনার্জি ওয়াল শিল্ড দিয়ে সিংলি ও সেই লাভার 2টা স্ন্যাককে বন্দি করে রেখেছে। স্ন্যাক 2টা শিল্ড ভেঙে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, উল্টো তারা আহত হয়। তখন সিংলি তাদের কাছে গিয়ে কান্নাকাটি করে আর বলে এখন যদি ইয়ান থাকতো তাহলে আমাদের এই বিপদ থেকে বাঁচাতো। অন্যদিকে মোচেং তার সহকারীকে বলে ব্ল্যাক ম্যাজিক্যাল সার্পেন্টকে ছেড়ে দাও, কারণ মোচেং দেখতে চায় সিংলির ট্রিপল জেড গ্রিন স্ন্যাক ফ্লাওয়ার পিউপিলসের ক্ষমতা আসলেই যে কোনো বড় স্ন্যাককে কন্ট্রোল করতে পারে কিনা। এরপর সহকারী ব্ল্যাক ম্যাজিক্যাল সার্পেন্টকে ছেড়ে দেয়। বড় স্ন্যাকটা সরাসরি সিংলির দিকে আক্রমণ করে। এটা দেখে সিংলি ভয় পায়, কিন্তু সাথে সাথেই তার ট্রিপল জেড গ্রিনচি শক্তি অ্যাক্টিভেট হয়ে যায় এবং স্ন্যাকটা তার কন্ট্রোলে চলে আসে। সেই সময় সিংলি অজ্ঞান হয়ে যায়। মোচেং এই দৃশ্য দেখে অনেক খুশি হয়। এরপর তার সহকারীকে বলে এইটা দেখে আমার বেশ ভালো লাগছে, আমরা চমৎকার একটা জিনিস পেয়েছি। এই স্ন্যাকগুলো দিয়ে আমার শক্তি আরো বাড়াবো, তাই আজকে জন্মদিনের আয়োজনের পরেই ল্যাবে সেই কাজ শুরু করব, আর এই বিষয়ে যারা জেনেছে তাদেরও মেরে ফেলবো। তখন সহকারী বলে প্রধান, আমার মনে হয় এতক্ষণে মোরান সবাইকে শেষ করে দিয়েছে। তখন মোচেং বলে এই পরীক্ষায় যদি আমি সফল হতে পারি তাহলে জিয়ামা সাম্রাজ্যে আমার চেয়ে শক্তিশালী আর কেউই থাকবে না। অন্যদিকে আমরা হাইবোডং এর কাছ থেকে জানতে পারি মোকলেনে একসময় একজন আলকিমিস্ট ছিল। সে গবেষণা করত কিভাবে ম্যাজিক্যাল বিস্ট মানে পশু পাখি বা মানুষের ক্ষমতা অদ্ভুতভাবে নিজের মধ্যে নেওয়া যায়। তার ধারণা ছিল যদি সেই চেষ্টায় সফল হয়ে যায় তাহলে অন্যের শক্তি নিজের মধ্যে নিয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারবে। দর্শক, এইখানে আমরা বুঝতে পারি মোচেং এখন সেই চেষ্টাই করছে। এজন্যই সে সিংলির ক্ষমতা ব্যবহার করে বড় ম্যাজিক্যাল বিস্ট নিজের কন্ট্রোলে নিচ্ছে। এরপর ল্যাবের মাধ্যমে সেই শক্তি নিজের মধ্যে নেবে। অন্যদিকে মোরানকে দিয়ে রক ডেজার্ট সিটি ও লুবুর প্ল্যান ধ্বংস করারও আদেশ দিয়েছে।
কিন্তু তারা জানে না ইয়ান ইতিমধ্যেই মোরানকে মেরে ফেলেছে এবং লুবুকে তাদের ক্ল্যানের লোকেরা ধরে নিয়ে গেছে। এরপর মোচেং তার জন্মদিনের আয়োজন শুরু করতে থাকে। অন্যদিকে ইয়ান হাইবোডংকে অনুরোধ করে তার সাথে মোচেং এর কাছে যাওয়ার জন্য। তখন হাইবোডং কিছুই বলে না। এই সময় ডিং ও লি বলে, আমরা তোমাদের সাথে যেতে চাই। কিন্তু ইয়ান তাদের বলে, গতকালকে যুদ্ধে তোমরা আহত হয়েছ, তাই তোমাদের যেতে হবে না। এই কথা বলে ইয়ান তার ফ্লাইং চিপ ব্যবহার করে আকাশে উড়ে যায়। তখন হাইবোডং উড়ে ইয়ানের কাছে যায়। পরে সে ইয়ানকে বলে, তুমি মাঝে মাঝে যে শক্তি ব্যবহার করছো সেটা এই বয়সে অর্জন করা প্রায় অসম্ভব। আর তোমার শরীর থেকে আমি সেই শক্তির কোনো গন্ধ পাচ্ছি না। এর মানে এই শক্তি সম্ভবত তোমার নিজের না, তুমি হয়তো অন্য কোনো ভাবে এটা জাগ্রত করো। তখন ইয়ান বলে, তোমার কথা সত্যি, সেই শক্তি আসলে আমার নিজের না, কিন্তু আমি সেটা কন্ট্রোল করতে পারি। এরপর ইয়ান বলে, তুমি এখন ডৌয়াং এর 2 স্টারে আছো, আর কুইন মেডুসা তোমাকে আঘাত করার আগে তুমি 5 স্টারে ছিলে, তাই না? তখন হাইবোডং বলে, হ্যাঁ, আগে 5 স্টারে ছিলাম আর এখন 2 স্টারে আছি, তবে আগামী 5 বছরে আবার সেই শক্তি ফিরে পাবো। তখন ইয়ান বলে, আমি চাইলে স্পিরিচুয়াল রিকভারি পার্পল পিলের মাধ্যমে আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই তোমার শক্তি ফিরিয়ে আনতে পারবো। শরীরের গভীর থেকে এই পিলটা সুস্থ করে তুলবে, তাই সিলের কারণে যে শক্তি চলে গেছে সেটা ফিরে আসবে। এই কথা শুনে হাইবোডং বলে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে তুমি কি চাও? তখন ইয়ান বলে, এই পিল বানাতে অনেক উপকরণ লাগবে আর সেইগুলো জোগাড় করতে অনেক সময় লাগবে, তাই সেই পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে। তখন হাইবোডং রেগে গিয়ে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে বডিগার্ড হিসেবে রাখতে চাইছো। তখন ইয়ান বলে, না না, তেমন কিছু না, আর যদি তুমি থাকতে না চাও তাও চলবে, আমরা আগের মতোই বন্ধু হয়ে থাকবো। তখন হাইবোডং বলে, আমি রাজি আছি, তবে আমাকে 1 বছরের মধ্যেই এই পিল বানিয়ে দিতে হবে। এই কথা শুনে ইয়ান চিন্তায় পড়ে যায়, কারণ 1 বছরের মধ্যে পিলের সব উপাদান খুঁজে পাওয়া কঠিন হবে। তখন মাস্টার তাকে বলে, রাজি হয়ে যাও, চেষ্টা করলে খুঁজে পাবে। আর হাইবোডং জিয়ামা সাম্রাজ্যের একজন বড় যোদ্ধা, সে তোমার সাথে থাকলে তোমার জন্য ভালো হবে। এরপর ইয়ান রাজি হয়ে যায়। এরপর তারা মোচেং এর ক্ল্যানে পৌঁছে যায়। তখন দেখা যায় তারা দুইজনেই মাস্ক পরে আছে। তখন হাইবোডং ইয়ানকে জিজ্ঞাসা করে, আমাদের মাস্ক পরে কেন যেতে হবে? তখন ইয়ান বলে, তোমার ভালোর জন্য, কারণ আগামী 1 বছর আমাদের একসাথে থাকতে হবে। এর মধ্যে যদি আজকেও জানতে পারে তুমি জিয়ামা সাম্রাজ্যের বড় যোদ্ধা হয়ে আমার সাথে আছো, তাহলে সেটা তোমার জন্য লজ্জার ব্যাপার হবে। তখন হাইবোডং বলে, ঠিক আছে, এখন তোমার পরিকল্পনা কি? তখন ইয়ান বলে, এখন আমার আত্মার শক্তি দিয়ে সিংলির গন্ধ কোন দিকে আছে সেটা খুঁজে বের করব। এরপর ইয়ান তার আত্মার শক্তি দিয়ে পুরো মোচেং ক্ল্যান খুঁজে দেখে। সে একটা গুহা দেখতে পায়, কিন্তু সেই গুহার ভেতরে তার শক্তি যায় না। এরপর তারা দুজন সেই গুহার কাছে যায়। তখন হাইবোডং বুঝতে পারে গুহার দরজার ডৌকিউচি শক্তি ব্যবহার করে আগেই কেউ ভেঙে ফেলেছে। এরপর তারা ধীরে ধীরে গুহার ভেতরে যায় এবং দেখে সেইখানে মোচেংয়ের অনেক সৈন্য মৃত অবস্থায় পড়ে আছে। হাইবোডং বুঝতে পারে 12 জন সৈন্যকে এক আঘাতে মারা হয়েছে, আর সেই আঘাত একজন ডৌয়াংচি শক্তি যোদ্ধা করেছে। এই কথা শুনে ইয়ান কিছুটা ভয় পায়, কারণ ডৌয়াং মানে তাদের সমান শক্তিশালী যোদ্ধা। তখন হাইবোডং বলে, আমরা নিচের কাছাকাছি চলে এসেছি, কিন্তু ডৌয়াং এখন নিচে নেই, মানে সে চলে গেছে। এরপর তারা নিচে যায় এবং দেখে গ্রিন গ্লাসের মধ্যে কিছু রাখা আছে। সেই জায়গা থেকে পচা গন্ধ বের হচ্ছে, আর সেই গন্ধে ইয়ান কিছুটা বিরক্ত হয়। তখন হাইবোডং বলে, মোচেং সত্যিই নিষ্ঠুর, এই ঘরে নিরীহ মানুষ আর ম্যাজিক্যাল বিস্ট রাখা আছে, আর তাদের শরীর থেকেই মোচেং শক্তি গ্রহণ করছে। এরপর তারা সেখানে সিংলিকে খুঁজে পায় না। তখন তারা সিদ্ধান্ত নেয় মোচেংয়ের এই কাজের কথা বাইরের সবাইকে জানাবে। অন্যদিকে মোচেংয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে অন্যান্য ক্ল্যানের লোকজনও আসে। ঠিক সেই সময় মিস্টি ক্লাউড সেক্টরের ইয়াং লেডি নালান এবং গেইও আসে। এটা শুনে মোচেং অনেক খুশি হয় এবং তাদের ভেতরে স্বাগত জানায়। নালান তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর তারা তাদের আসনে বসে। অন্যদিকে ইয়ান আর হাইবোডং ছাদ দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থামে। এরপর হাইবোডং পরীক্ষা করে দেখে ঠিক নিচেই মোচেং আছে। তখন হাইবোডং জিজ্ঞাসা করে, পরের পরিকল্পনা কি? তখন ইয়ান বলে, আমি মোচেংকে হারাবো, তারপর সিংলির খোঁজ বের করব আর তার ল্যাবের কথা সবাইকে জানাবো। অন্যদিকে মোচেং সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার আয়োজন দেখেই তোমরা বুঝতে পারছো আমি শুধু জন্মদিনের জন্য দাওয়াত দেইনি। আসলে আমি মোচেং ক্ল্যানের আলাদা বড় একটি সৈন্যদল বানাতে চাই, যাতে এই এলাকা আমার নিয়ন্ত্রণে থাকে। যারা আমার সাথে থাকবে তারা মোচেং ক্ল্যান থেকে সব সুযোগ সুবিধা পাবে। তখন সেইখানে থাকা আরো ছোট 5-6টা ক্ল্যান তার সাথে যোগ দিতে রাজি হয়। এতে মোচেং খুশি হয়ে বলে, এখন থেকে জিয়ামা সাম্রাজ্যে
মোচেং ক্ল্যানের নামও বড় করে দেয়া হবে। ঠিক তখন ইয়ান সেইখানে এসে বলে, মোচেং, তোমার এই আশা শুধু আশা হয়েই থাকবে। তখন মোচেং বলে, তুমি আসলে কে, আর এইভাবে কেন কথা বলছো? আজ আমার জন্মদিনের আয়োজন চলছে, তাই যদি কোনো সমস্যাও থাকে এই আয়োজন শেষ হলে আলাদা কথা বলবো। কিন্তু ঠিক সেই সময় মোচেং এর সৈন্যরা ইয়ানকে ঘিরে ফেলে এবং তার উপর আক্রমণ করতে যায়। তখন ইয়ান তার চিশক্তি দিয়ে মাটিতে আঘাত করে, আর সাথে সাথে হালকা বিস্ফোরণ হয়, আর ঘরের সবাই কেঁপে ওঠে। এরপর ইয়ান তার ভ্যাকুয়াম হ্যান্ড ব্যবহার করে মোচেংকে কাছে এনে গলা চেপে ধরে। তখন মোচেং বলে, তুমি আসলে একজন ডৌহুয়াং শক্তি যোদ্ধা, মানে 7 লেভেলের যোদ্ধা, কিন্তু আমার কাছে কি চাও? তখন ইয়ান বলে, সিংলিকে ফেরত দিয়ে দাও। তখন মোচেং বলে, এই নামের কাউকে আমি চিনি না, আর মিস্টি ক্লাউড সেক্টরের সাথে আমার সম্পর্ক আছে। তখন ইয়ান বলে, আজ যদি মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান ইউনিয়নও এইখানে আসে, তাও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর সেই বুড়ি প্রধান ইউনিয়ন ভালো মন্দ বোঝে না, তাই তোমার মতো মানুষের সাথে সম্পর্ক রেখেছে। আসলে ইয়ান জানে না ইউনজির আসল নাম ইউনিয়ন এবং সে মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান। ঠিক তেমনি ইউনজিও জানে না ইয়ান আসলে কে, কারণ তাদের প্রথম দেখা হয়েছিল তখন দুইজনেই অন্য নাম বলেছিল। অন্য পাশ থেকে ইউনের নামে এসব কথা শুনে নালান খুব রেগে যায়, কিন্তু কিছুই বলে না। এদিকে ইয়ান মোচেংকে একটা ঘুষি মারে। ঠিক তখন মোচেং এর গলার লকেট নড়ে ওঠে, আর একটা জাদুকরি আলোয় আমরা লোমানকে দেখতে পাই। এরপর মোচেং বলে, তুমি হয়তো একজন 7 লেভেলের যোদ্ধা, কিন্তু তাই বলে মিস্টি ক্লাউড সেক্টরের প্রধানকে নিয়ে বাজে কথা বলার জন্য তোমাকে কোনো ছাড় দেয়া হবে না। ঠিক তখন পাশ থেকে নালানও উঠে দাঁড়ায়, আর সেই সময় ইয়ান নালানকে দেখে তার মাথা গরম হয়ে যায়। এরপর ইয়ান রেগে বলে, মোচেং, আজ মিস্টি ক্লাউড সেক্টরের কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সেই সময় নালান সামনে এসে বলে, তুমি অযথাই আমাদের ক্ল্যানকে অসম্মান করছো কেন? এটা ছাড়া তোমার কি আর কোনো কথা নেই? তখন ইয়ান বলে, তুমি সামনে থেকে সরে যাও, আর মোচেং, তুমি এখনই সিংলিকে ফেরত দাও। তখন মোচেং বলে, আমি সারা জীবন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করেছি, সব সময় শুধু অপরাধীকে শাস্তি দিয়েছি, আর তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। তখন নালান ইয়ানকে বলে, তুমি একজন দৌয়াং হয়েও মিথ্যা অভিযোগ করছো, আর সাথে আমার ক্ল্যানকেও অপমান করছো। তুমি দৌয়াং, তাই এই জায়গার কেউ তোমার সাথে পারবে না, কিন্তু তাই বলে তুমি নিরপরাধ মানুষের উপর আক্রমণ করতে পারো না। তখন সেইখানে থাকা অন্য ক্ল্যানের লোকেরাও বলে, হ্যাঁ, কথা ঠিক, আমরা সবাই মোচেংকে ভালো করেই চিনি, সে একজন ভালো মানুষ। তখন ইয়ান বলে, মোচেং অনেক বছর ধরে নিজের শরীরে ম্যাজিক্যাল বিস্টের অঙ্গ প্রতিস্থাপন করছে। সেই সময় মোচেং কিছুটা ভয় পেয়ে যায়, আর নালান বলে, মোচেং এমন খারাপ কাজ করতেই পারে না। এরপর ইয়ান হাইবোডংকে ডাক দেয়, আর হাইবোডং প্রমাণ নিয়ে আসে। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন নালান মোচেংকে বলে, এইগুলা কি, আমাকে এক্সপ্লেন করো। সেই সময় মোচেং কিছুই বলে না। নালান দেখে আশেপাশের সবাই মোচেং এর পক্ষ নিয়ে বসে আছে। এরপর নালান সেইখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং মোচেংকে বলে, আজ থেকে মোচেং ক্ল্যানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নালান চলে যাওয়ার সময় ইয়ানকে বলে, তোমার আসল পরিচয় কি? তখন ইয়ান বলে, সময় হলে জানতে পারবে। এরপর নালান সেইখান থেকে চলে যায়। এদিকে ইয়ান মোচেংকে আবার জিজ্ঞাসা করে, সিংলি কোথায়? তখন দেখা যায় চারপাশ থেকে মোচেং এর শরীরে চিশক্তি জমা হচ্ছে। সে বলে, ডৌচি হচ্ছে সম্মানের জিনিস, আমার শক্তি বাড়ানোর জন্য এমনটা করেছি, এতে দোষের কি আছে? এরপর দেখা যায় মোচেং একজন মানুষ থেকে বড় দানবে পরিণত হয়েছে। এইটা দেখে সবাই ভয়ে পালাতে শুরু করে। এরপর ইয়ান ও দানবের মধ্যে যুদ্ধ শুরু হয়। হঠাৎ দানবটা তার শক্তিশালী শিকল বের করে মানুষের শরীরে আক্রমণ করে রক্ত শুষে নেয় এবং তাদের মেরে ফেলে। এইটা দেখে বাকি সবাই পালিয়ে যায়। সেই সময় লুমান নামের মেয়েটাও সেইখান থেকে পালিয়ে যায়। আসলে এই মেয়েটার পরিচয় তখনও রহস্যময় রয়ে যায়। অন্যদিকে দানবটা ইয়ানকে ধরতে শিকল ছুঁড়ে মারে, কিন্তু ইয়ান সরে গিয়ে উল্টো দানবের উপর আক্রমণ করে। তখন দানবটা বুঝতে পারে দুইজন মানুষের শক্তি দিয়েও ইয়ানের সাথে পারা যাবে না, তাই আর একজনের শক্তি লাগবে। ঠিক তখন দেখা যায় তার সহকারী সেইখানে দাঁড়িয়ে আছে। এরপর দানবটা শিকল ছুঁড়ে মারে। তখন সহকারী বলে, প্রধান, আমি তোমার নিজের লোক, এইসব কাজে সাহায্য করেছি, তাই আমাকে মেরো না। কিন্তু দানবটা তার কথা শোনে না, আর তার শরীর থেকে শক্তি নিয়ে নেয়। এরপর দানবটা ইয়ানের উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন ইয়ান তার মাস্টারের স্বর্গীয় আগুন দিয়ে আক্রমণ করে। দানবটা স্বর্গীয় আগুনের সামনে কোনোভাবেই টিকতে পারে না, আর বুঝতে পারে স্বর্গীয় আগুনের সামনে তার এই শক্তি কিছুই না। ঠিক তখন তার মনে হয়, এখন যদি সে সিংলির চিশক্তি নিজের মধ্যে নিতে পারে তাহলে সে অনেক শক্তিশালী হয়ে উঠবে। তাই সে তাড়াতাড়ি সেইখান থেকে বের হয়ে যায়। এই ব্যাপারটা ইয়ানও বুঝতে পারে। তারপর ইয়ান ও হাইবোডং দুইজনেই তার পেছন পেছন যায়। এরপর দানবটা ধীরে ধীরে পানির কাছে চলে আসে। সেই সময় ইয়ানও সেইখানে এসে বলে,
সিংলিকে ফেরত দাও। তখন দানবটা বলে, স্বপ্ন দেখো। এরপর তার চিশক্তি দিয়ে একটা শিল্ড বানায় এবং পানিতে লাফ দেয়। এরপর ইয়ান ও হাইবোডং শিল্ড ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। তখন হাইবোডং বলে, এই শিল্ড কোনো স্বর্গীয় আগুন দিয়েও ভাঙবে না। হাইবোডং নিজের চিশক্তি দিয়েও চেষ্টা করে, কিন্তু শিল্ড ভাঙতে পারে না। তখন ইয়ান মাস্টারকে জিজ্ঞাসা করে, এখন কি করতে হবে? তখন মাস্টার বলে, এটা আইসোলেশন শিল্ড বলে, আর এটা জিয়ামা সাম্রাজ্যের বাহিরে বানানো হয়েছে। এই শিল্ডটা একবার অ্যাক্টিভেট হলে ডৌজং এর একজন যোদ্ধাও আঘাত করে কিছুই করতে পারে না। এখন অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। শিল্ডের ক্ষমতা শেষ হলেই শুধু সামনে যাওয়া যাবে। দর্শক, এইখানে ডৌজং মানে ৮ লেভেলের যোদ্ধাকে বোঝানো হয়েছে। মাস্টারের এই কথা শুনে ইয়ান খুব হতাশ হয়ে যায়। অন্যদিকে দানবটা পানির নিচে যায়। তখন দেখা যায় সিংলি একটা সার্কেলের মধ্যে অজ্ঞান হয়ে আছে। এরপর দানবটা ধীরে ধীরে সিংলির কাছে গিয়ে বলে, এখন আমি এই মেয়ের সব শক্তি গ্রহণ করব, আর তারপর হয়ে যাব ৭ লেভেলের যোদ্ধার থেকেও বেশি শক্তিশালী। এটা বলতে বলতে দানবটা আবার সেই লকেট বের করে। এরপর উপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর নিচের দিকে তাকিয়ে দেখে সেইখানে সিংলি নেই। এরপর সে চিৎকার করে ওঠে আর চারপাশে সিংলিকে খুঁজতে থাকে। ঠিক তখন একটা মেয়ের হাসির শব্দ শোনা যায়। মেয়েটা বলে, মোচেং, তোমার বুদ্ধি ভালো ছিল, তাই সিংলিকে পানির নিচে এনেছিলে, কিন্তু দুঃখের বিষয় তোমার লকেটের কারণে আমি সেটা জেনে গেছি। এরপর আমরা অন্য পাশে লোমানকে দেখতে পাই। লোমান সিংলির চোখ পরীক্ষা করে দেখে, আসলেই তার চোখের মধ্যে ট্রিপল জেড গ্রিন স্নেক ফ্লাওয়ার পিউপিলস আছে। এইখানে আমরা জানতে পারি লোমানকে মূলত তার ক্ল্যানের সহকারী প্রধান পাঠিয়েছে। লোমানের ক্ষমতাও ডৌহাং মানে হাইবোডং এর ক্ষমতার সমান। এরপর লোমান সেই লকেট ভেঙে ফেলে, যেটার মাধ্যমে মোচেংকে অনুসরণ করেছিল। তারপর সে নিজের ফ্লাইং চি ব্যবহার করে সেইখান থেকে উড়ে যায়। এইটা দেখে ইয়ান ও হাইবোডং তার দিকে উড়ে যায়। এর কিছুক্ষণ পর দানবটাও পানি থেকে উঠে এসে নিজের ফ্লাইং চি দিয়ে তাদের পেছনে যেতে থাকে। একটা জায়গায় পৌঁছানোর পর ইয়ান ও হাইবোডং লুমানের কাছে চলে আসে। তখন ইয়ান তাকে বলে, তুমি এখন দুইজন ডৌয়াং যোদ্ধার সামনে আছো, তাই সিংলিকে আমাদের হাতে তুলে দাও। তখন লুমান বলে, সিংলি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই কেউ আমার কাছ থেকে তাকে নিতে পারবে না। তোমরা দুইজন চেষ্টা করে দেখতে পারো। ঠিক তখন ইয়ান আক্রমণ করতে যায় আর হাইবোডং তার বরফের ছুরি ছুঁড়ে মারে লুমানের দিকে। তখন লুমান তার চিশক্তি দিয়ে কাঠের রুলার ব্যবহার করে সেই আঘাত প্রতিহত করে। তখন মাস্টার ইয়ানকে বলে, ইয়ান সাবধান, সিংলি কিন্তু তার কাছেই আছে। তখন ইয়ান বলে, ঠিক আছে মাস্টার, সেটা মাথায় রেখে এগোবো। এরপর দেখা যায় লুমান ইয়ানের উপর আক্রমণ করে। সেই আক্রমণে ইয়ান মাটিতে পড়ে যায় এবং বুঝতে পারে তারা দুইজন ডৌয়াং হলেও এই মেয়েটি অনেক বেশি শক্তিশালী। ঠিক তখন ইয়ান কিছু বুঝে ওঠার আগেই লুমান তার দিকে অনেকগুলো শিকল ছুঁড়ে মারে। তখন ইয়ান ভয় পেয়ে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় অন্য পাশ থেকে হাইবোডং তার বরফ দিয়ে শিকল আটকে ফেলে। এরপর লুমান হাইবোডং এর দিকে অনেকগুলো কাঠের রুলার ছুঁড়ে মারে। হাইবোডং তার বরফ শক্তি ব্যবহার করে সহজেই বেঁচে যায়। আর এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর ছিল। এরপর ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে আক্রমণ করে, কিন্তু লুমান সেইখান থেকে উড়ে অন্যদিকে চলে যায়। তখন হাইবোডং তার বরফের ছুরি দিয়ে আক্রমণ করে আর লুমান একটা শিল দিয়ে আটকায়। ঠিক তখন অন্য পাশ থেকে ইয়ান সেই শিল ভেঙে ফেলে। এরপর লুমান রেগে গিয়ে বিশাল বড় একটা রুলার দিয়ে ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান অনেক কষ্টে সেটাকে নিয়ন্ত্রণ করে এবং ভেঙে ফেলে। ঠিক সেই সময় অন্য পাশ থেকে হাইবোডং লুমানকে আক্রমণ করে। তখন লুমান আকাশে উড়ে যায়। ঠিক তখন দানবের একটা শিকল সিংলির পেটে আঘাত করে এবং ধীরে ধীরে সিংলিকে নিচের দিকে নিয়ে যায়। এইটা দেখে তারা তিনজনই অবাক হয়ে যায়। তারপর তারা তাড়াতাড়ি সেই দিকে যায় এবং দেখে নিচে দানবটা সিংলিকে ধরে রেখেছে। ইয়ান সামনে এগুতেই দানবটা আরেকটা শিকল সিংলির দিকে ছুঁড়ে দেয়। তখন ইয়ান থেমে যায় আর বলে, মোচেং, সিংলিকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে মারবো না। তখন মোচেং বলে, তুমি আমার সব পরিকল্পনা শেষ করে দিয়েছো, তাই আমি তোমাকেও শেষ করে দেব, আর অল্প সময় গেলেই আমি সিংলির সব শক্তি পেয়ে যাব। এটা বলেই মোচেং সিংলিকে নিজের কোলে তুলে নেয় এবং একটা কামড় দিয়ে সিংলির সব শক্তি নিজের মধ্যে নিতে থাকে। ঠিক তখন লুমান চিৎকার করে বলে, মোচেং, তোমার সাহস কিভাবে হলো স্কাই সার্পেন্ট ম্যানশনের পবিত্র কুমারীকে আঘাত করার? এইখানে আমরা জানতে পারি লুমান আসলে স্কাই সার্পেন্ট ম্যানশনের একজন। এরপর সে একটা শিকল দিয়ে দানবটার পেটে আঘাত করে আর সিংলি তার হাত থেকে ইয়ানের হাতে পড়ে যায়। ইয়ান সিংলিকে নিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যায়। এইদিকে হাইবোডং নিজের চিশক্তি দিয়ে দানবটাকে আঘাত করে নিচে ফেলে দেয়। এরপর লোমান আর হাইবোডং ইয়ানের কাছে আসে। তখন সিংলির শরীরে মোচেং এর কামড়ের দাগ দেখা যায় আর সেইখান থেকে দোয়া বের হয়। এইটা দেখে ইয়ান মাস্টারকে জিজ্ঞাসা করে, এইটা কি কোনো বিষের আঘাত? তখন মাস্টার বলে, না,
এটা শুধু একটা কামড়ের আঘাত। ঠিক তখন লোমান বলে, সিংলিকে আমার কাছে দিয়ে দাও, আমি তাকে স্কাই সার্পেন্ট ম্যানশনে নিয়ে যাব, তারপর তার শরীরে আত্মা ফিরিয়ে আনবো। এখন তার শরীরে আত্মা নেই, আমাদের সেখানে হোলি পন্ড আছে, আর ম্যানশনে গোপন কৌশল দিয়ে তাকে সুস্থ করা সম্ভব। সেই সময় মাস্টার ইয়ানকে বলে, ইয়ান, মেয়েটা সত্যি কথা বলছে, হোলি পন্ড দিয়ে তার মধ্যে আবার আত্মা ফিরিয়ে আনা যাবে, তাই চিন্তা ছাড়া তাকে দিয়ে দাও। দর্শক, এখানে হোলি পন্ডস বলতে এক ধরনের ত্রিশক্তির পুকুরকে বোঝানো হয়েছে। ইয়ান সর্বপ্রথম কুইন মেডুসাকে যে এখানে ডান্স করতে দেখেছিল, সেই ধরনের পুকুরকেই হোলি পন্ডস বলে। মাস্টার বলার পরেও ইয়ান সিংলিকে নিয়ে চিন্তায় পড়ে যায়। তখন লোমান বলে, অনেকদিন আগে আমাদের প্রধান সহকারী অনুভব করেছিল ট্রিপল জেড গ্রিন স্নেক এই দিকেই আছে, তাই তাকে নিতে এসেছি। ঠিক সেই সময় দেখা যায় মোচেং এখনো মারা যায়নি, সে আরো শক্তিশালী রূপে বের হয়ে এসেছে। তার চিন্তায় আছে শুধু সিংলি, কারণ সিংলি সব শক্তি নিতে পারলে সে 7 নাম্বার লেভেলের যোদ্ধা হতে পারবে। অন্যদিকে ইয়ান পরিস্থিতি বুঝতে পেরে লোমানের কাছে সিংলিকে দিয়ে বলে, সিংলির যেন কিছু না হয়, আর যদি হয় তাহলে তোমার ম্যানশনকে কোনো ছাড় দেয়া হবে না। এরপর লোমান উড়ে যায়, আর পেছন থেকে মোচেং সেই দিকেই তাকিয়ে থাকে। তখন ইয়ান আর হাইবডং সামনে এসে দাঁড়ায়। ইয়ান বনচিলিং স্বর্গীয় আগুন দিয়ে মোচেং এর উপর আক্রমণ করে, কিন্তু মোচেং এর কিছুই হয় না, সে এক জায়গা থেকে খুব দ্রুত অন্য জায়গায় সরে যেতে পারে। তখন হাইবডং তার বরফ শক্তি দিয়ে মোচেংকে বরফে জমাট করে ফেলে। এরপর ইয়ান তার গ্রিন লোটাস স্বর্গীয় আগুন মোচেং এর শরীরে ছুঁড়ে মারে। অন্য পাশ থেকে হাইবডং ইয়ানের কাছে আরেকটা স্বর্গীয় আগুন দেখে অবাক হয়। দর্শক, যদি আপনাদের মনে না থাকে তাই মনে করিয়ে দিচ্ছি, গ্রিন লোটাস স্বর্গীয় আগুনটা শুধু ইয়ানের কাছে আছে। এর রং সবুজ, আর বোনচিলিং ফ্লেম যেটা আমরা দেখি সেটা ইয়ানের মাস্টারের, তবে ইয়ান সেটা ব্যবহার করতে পারে। এর রং সাদা, আর আমার সাদা স্বর্গীয় আগুনটাই ভালো লাগে। এরপর দেখা যায় গ্রিন লোটাস স্বর্গীয় আগুনে মোচেং এর কিছুই হয়নি। মোচেং তখন প্রচন্ড শক্তি দিয়ে ইয়ানকে আঘাত করে অনেক দূরে ফেলে দেয়। তখন হাইবডং তার চিশক্তি দিয়ে বরফ বানাতে শুরু করে, কিন্তু সেই সময় মোচেং তার চিশক্তির হাত দিয়ে হাইবডংকে ধরে ফেলে এবং তাকে অনেক দূরে নিয়ে ফেলে। অন্যদিকে আমরা লোমানকে দেখতে পাই, সে আকাশে উড়ে ম্যানশনের দিকে যাচ্ছে। ঠিক সেই সময় মোচেং আবার পেছনে চলে আসে। এইটা দেখে লোমান অবাক হয়। এরপর সে তাড়াতাড়ি সেইখান থেকে চলে যেতে চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় মোচেংও তার সামনে এসে দাঁড়ায় আর তার দিকে হাত বাড়ায়। তখন হাইবডং তার চিশক্তি দিয়ে আবার ধীরে ধীরে মোচেংকে বরফে আটকে ফেলে। সেই সুযোগে লোমান সেইখান থেকে চলে যায়। এইদিকে ইয়ান তার ডান হাতে গ্রিন লোটাস স্বর্গীয় আগুন নেয়। এরপর বলে, একটা স্বর্গীয় আগুন দিয়ে মোচেংকে মারা যাবে না, তাই একসাথে দুইটা স্বর্গীয় আগুনের শক্তি ব্যবহার করে তাকে মারতে হবে। এটা বলেই সে বনচিলিং স্বর্গীয় আগুন হাতে নেয়। তখন মাস্টার বলে, ইয়ান, ভুলেও এই কাজ করতে যেও না, তোমার শরীরে এই শক্তির চাপ সহ্য করতে পারবে না, এটা বিস্ফোরণ ঘটাবে আর তুমি মারা যেতে পারো। তখন ইয়ান বলে, মাস্টার, আমার উপর বিশ্বাস রাখো, আমি এটা করতে পারবো। এরপর সে দুইটা স্বর্গীয় আগুন একসাথে করতে শুরু করে। অন্য পাশ থেকে এটা দেখে হাইবডং বলে, ইয়ান, তুমি পাগল হয়ে গেছো, তুমি মারা যাবে, আর তুমি মারা গেলে আমার পিলার বানানো হবে না, তাই এখনই থামো। কিন্তু ইয়ান কারো কথা শুনে না। সে তার শক্তি দিয়ে দুইটা স্বর্গীয় আগুন একত্র করতে থাকে আর মনে মনে বলে, আমাকে পারতেই হবে, আমার পরিবারের জন্য হলেও এই শক্তি একত্র করতে হবে। এরপর সে ধীরে ধীরে তার সব শক্তি দিয়ে দুইটা স্বর্গীয় আগুন একসাথে করতে থাকে। সেই সময় মাস্টারও তাকে সাহায্য করে। এই সময় ইয়ান একটা কল্পনার জগতে চলে যায়, আর সেইখানে সে দেখে একটা সুন্দর ফুল হয়েছে। সে বুঝতে পারে দুইটা স্বর্গীয় আগুনের শক্তি দিয়েই এই ফুল তৈরি হয়েছে। এরপর দেখা যায় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তখনই ইয়ান আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর সে দেখে তার হাতে একটা সুন্দর ফুল হয়েছে। হাইবডংও এটা দেখে অবাক হয়ে যায়। তখন মাস্টার বলে, দুইটা স্বর্গীয় আগুনের মিশ্রণ সত্যিই সফল হয়েছে, এর নাম কি দেব? তখন ইয়ান বলে, মাস্টার, এর নাম অ্যাংরি বুড্ডা লোটাস ফ্লেম। এইটা বলে ইয়ান অ্যাংরি বুড্ডা লোটাস মোচেং এর দিকে ছুঁড়ে মারে। সেই সময় মোচেং তার শরীরের বরফ ভেঙে ফেলে। এরপর অ্যাংরি বুড্ডা লোটাসের দিকে তার চিশক্তি ছুঁড়ে মারে, কিন্তু কিছুই হয় না। এরপর মোচেং আরো বেশি শক্তি ছুঁড়ে মারে, কিন্তু তারপরও অ্যাংরি লোটাসের কিছুই হয় না। ধীরে ধীরে অ্যাংরি লোটাস মোচেং এর কাছে চলে যায় এবং বিশাল এক বিস্ফোরণ হয়। তখন হাইবডং তাড়াতাড়ি তার শিল বের করে বসে পড়ে। এদিকে ইয়ান শক্তি প্রয়োগের পরে ক্লান্ত হয়ে যায়, আর ধীরে ধীরে তার ফ্লাইং চি বন্ধ হয়ে যায়। সেই সময় মাস্টার তাকে ধরে বলে, ইয়ান, সাবধান। এরপর মাস্টার তার চিশক্তি দিয়ে একটা শিল্ড তৈরি করে, কিন্তু অল্প সময় পরেই সেটা ভেঙে যায়। বিস্ফোরণের আঘাত তাদের দিকে এলে মাস্টার সেই শক্তির সামনে থেকে ইয়ানকে বাঁচায়। শক্তি শেষ হলে দেখা যায় নিচে হাইবডং গুরুতর আহত হয়ে গেছে। এরপর সে কোনো রকমে উঠে আকাশের দিকে তাকায়। তখন দেখা যায়
ইয়ান আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে। ঠিক সেই সময় ইয়ান অন্য একটা জগতে চলে যায়। সেই জগতে ইয়ান একদম স্বাভাবিক আর শক্তিশালী মনে হয়। সে তার মাস্টারকে দেখতে পায়। সে একটা গাছের নিচে বসে আছে। ইয়ান হাসি মুখে মাস্টারের কাছে গিয়ে বলে, মাস্টার, তুমি দেখেছো অ্যাংরি লোটাস স্বর্গীয় আগুন কাজ করেছে। তখন মাস্টার বলে, আমি এই বিস্ফোরণ দেখে অবাক হয়েছি এবং বুঝতে পেরেছি আমি তোমার পাশে না থাকলেও তুমি নিজেই শত্রুর মোকাবেলা করতে পারবে। তখন ইয়ান বলে, মাস্টার, তোমার সহযোগিতা আর এই অ্যাংরি লোটাস স্বর্গীয় আগুন দিয়ে আমরা দুইজন পুরো সাম্রাজ্য রাজ করব। তখন মাস্টার বলে, তোমার তৈরি অ্যাংরি লোটাস দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এখন আর আমি আত্মার রূপ ধরে রাখতে পারবো না, আমাকে ঘুমিয়ে পড়তে হবে। এরপর দেখা যায় মাস্টার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ইয়ান অবাক হয়ে বলে, মাস্টার, তুমি আমার ডৌকি দিতে পারো? তখন অদৃশ্য অবস্থায় মাস্টার বলে, বোকা ছেলে, এখন থেকে আমি আর তোমাকে রক্ষা করতে পারবো না, তোমাকে শুধু নিজের উপর ভরসা করতে হবে। তখন ইয়ান সেই দৃশ্যটা মনে করে এবং বুঝতে পারে মাস্টার তাকে বাঁচাতে নিজের আত্মা বিসর্জন দিয়েছে। সে মন খারাপ করে বসে কান্না করে এবং মনে মনে বলে, আমি শক্তি পাওয়ার নেশায় যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে অবহেলা করেছি। আমার ভুলের কারণে আজকে আমার সব থেকে কাছের মানুষ হারিয়ে গেছে। এখন এই শক্তি দিয়ে আমি কি করব? এইভাবে বসে থেকে ইয়ান তার প্রিয় মাস্টারের কথা ভেবে কান্না করতে থাকে। আর এইখানেই সিজন 3 এর পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।